কথা বলেন খেয়াল খুশি মতো, যা ইচ্ছে তাই বলেন, কোনো রেফারেন্স দরকার হয় না, তথ্য উপাত্তের দরকার হয় না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। কথা বলছিলাম আম জনতা পার্টির নেতা তারেক রহমানকে নিয়ে। তারেক রহমানকে আপনারা সবাই চেনেন, তাকে নিয়ে কিছু কথা বলতেই হচ্ছে। আগে আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম তাকে নিয়ে, আমি ভাবিনি আসলে যে দ্বিতীয়বার আরেকটি কন্টেন্ট তাকে নিয়ে বানাতে হবে, কিন্তু সঙ্গত কারণেই আজ আমি এই সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ তার একটি ভিডিও ক্লিপ আমার চোখের সামনে পড়ে গেল, খুবই সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ। তো আজকাল কোন ক্লিপটি কোত্থেকে এসেছে, আসল ভিডিওটি কোথায় আছে, এটি বোঝা খুব মুশকিল হয়ে যায়। অনেক সময় কাট পিস ব্যবহার করা হয়, অংশ বিশেষ কেটে এখানে ওখানে লাগানো হয়। বাট আমি নিশ্চিত আম জনতা পার্টির তারেক রহমানই কথা বলছিলেন। তা আমি যে ক্লিপটি দেখেছি সেটির ডিউরেশন 2 মিনিটের কিছুটা বেশি। তো সেখানে তিনি তুলাধনা করছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে। হ্যাঁ, একরকম তুলাধনাই বলবো। তো আগেই বলছিলাম যে যা ইচ্ছে তাই বলেন তারেক রহমান, মুখে কোনো লাগাম নেই এবং কোনো রেফারেন্সের দরকার হয় না। কেউ যদি জিজ্ঞেস করে এই যে আপনি বেশি কথা বলছেন, বাড়তি কথা বলছেন, অপ্রয়োজনীয় কথা বলছেন, কোন সূত্রে বলছেন, কে বলেছে, কোথায় লেখা আছে, উনি উত্তর দিতে পারবেন না, পারবার কোনো কারণও নেই। খুবই আবেগী মানুষ, যা ইচ্ছে তাই বলেন। কিছুদিন আগে বলছিলেন তার জীবনে অনেক নানা রকম দুর্দশা চলছে, আর সব দুর্দশার জন্যে অধ্যাপক ইউনূস দায়ী। শ্বশুরের 1 কোটি টাকার ব্যবসা নষ্ট হয়ে গিয়েছে, আওয়ামী আমলে নির্যাতিত হয়েছেন, এখন কিছু কিছু ছেলে পেলে উপদেষ্টা হয়ে গেল, কেউ কেউ সুবিধা ভোগ করলো, আমরা কি পেলাম, আমি কি পেলাম, খেদ, কথাবার্তার মধ্যে নানা রকম অসন্তুষ্টি, খেদ, রিগ্রেটস, রিমোর্স, এই হলো তার অবস্থা। তো বুঝতেই পারেন তার ম্যাচুরিটি লেভেল কোথায় আছে। তিনি বলছেন সবাই সব রকমের সুবিধা নিয়ে নিল, আমি কিছু পেলাম না, আমার কি হবে। মানে এই হলো রাজনীতিবিদের অবস্থা। সুবিধার জন্য তিনি রাজনীতি করেন। কে কোথায় সুবিধা নিয়ে নিয়েছে আমি সে আলাপে যাচ্ছি না এখন। আর কেউ যদি কোনো অন্যায় সুবিধা নিয়ে থাকে সেটি প্রশংসনীয় না, সেটিও নিন্দা করব আমরা। বাট এই কেমন কথা, অন্যরা সুবিধা নিয়ে নিল, ও সুবিধা নিয়ে নিল, আমি কিছু করতে পারলাম না, আমার ভাগ্যে কিছু পড়লো না, বরং উল্টো আমার ব্যবসা নষ্ট হয়ে গেল, শ্বশুরের ব্যবসা নষ্ট হয়ে গেল। বড্ড বাজে বকেন এই ভদ্রলোক, এবং কথার কোনো সারবত্তা নেই। তো যাই হোক, ব্যারিস্টার ফুয়াদ সম্পর্কে যা বলছিলেন বিস্মিত হওয়ার মতো কথাবার্তা। তো বলছিলেন এবি পার্টিতে 2 জন লোক নেই। ফুয়াদ ভাই বড় বড় কথা বলেন, তিনি বিএনপি নিয়ে কথা বলেন, ছাত্র দল নিয়ে কথা বলেন, কত বড় তালেবর হয়ে গেছেন উনি। তো তালেবর শব্দটি আজকাল অনেকেই ব্যবহার করছেন, আমি শুনছি, জেনে বা না জেনে। তো তারেক রহমান ব্যতিক্রম নন। তালেবর শব্দটির এক লিঙ্গ বা সিঙ্গুলার হলো তালেব, আর বহু বচনে বলা হয় তালেবর। আর এই শব্দটির মানে হলো যিনি জ্ঞান অন্বেষণ করেন, নলেজ সিকার, এবং বিশেষভাবে ধর্মীয় লাইনে, মাদ্রাসা লাইনে বা ধর্মীয় লাইনে যিনি নলেজ সিক করেন, জ্ঞান অর্জন করবার চেষ্টা করেন, তাকে বলা হয় তালেব বা তালেবর। বহু বচনে তালেবর, একের বেশি হলে। তো ফুয়াদ সাহেব মানুষ একজন, যদি বলতে হতো তালেব বলা যেত যে তিনি কত বড় তালেব হয়ে গিয়েছেন। সেই তালেব কথাও এখানে অপ্রাসঙ্গিক হতো, একেবারেই ফালতু হতো, এখানে জুৎসই হতো না, বসতো না। কেন বসতো না? তালেব মানে যেটি বলছিলাম যে যিনি জ্ঞান অন্বেষণ করেন। তাহলে জ্ঞান অন্বেষণ তো করে যার জ্ঞান কম, তো জ্ঞান বাড়াবার জন্য ব্যারিস্টার ফুয়াদ যদি চেষ্টা করছেন, তো সেখানে দোষের কী আছে? আমরা সবাই আমাদের জ্ঞান বাড়াবার চেষ্টা করি, সো সেই অর্থে আমরা সবাই তালেব। একজন হলে তালেব, একের বেশি হলে তালেবর। তো না জেনে এই শব্দটি ব্যবহার করেছেন তারেক রহমান, আমি তাকে দোষ দেই না, অনেকেই করছেন। আজকাল আমরা যে জেনে বুঝে কথা বলছি সবসময় এরকম না, যা ইচ্ছে তাই বলছি, জাস্ট অন্যকে ফলো করছি। যেই শব্দটি উচ্চারণ করছি, যেই কথাটি বলছি, সেটি ডিকশনারি সিদ্ধ কিনা, সেটির কোনো ভ্যালিডিটি আছে কিনা, এটি কারো মাথা ব্যথার কোনো বিষয় নেই, জাস্ট বলছি, বলতে হয় তাই বলছি। তো তারেক রহমানও ব্যতিক্রম হবেন না, তাই হয়েছে। তো বলছেন ফুয়াদ ভাই কত বড় তালেবর হয়ে গেছে, বিএনপি যদি একটু গা ঝাড়া দেয় তাহলে ওনার কি অবস্থা হবে। তো প্রকারান্তরে তারেক রহমান বিএনপির ছেলেপেলেদের মবক্রেসি প্র্যাকটিস করতে বলছেন এগেনস্ট ব্যারিস্টার ফুয়াদ। এই তো মানে দাঁড়ায় যে বিএনপি একটু গা ঝাড়া দিলে তার কি অবস্থা হবে। ভয়ঙ্কর বাজে কথা। তিনি আরো বলছিলেন নকল তালেবর, আপনি নকল তালেবর। তারপর বলছিলেন যে
সাংবাদিকরা তাকে এক পর্যায়ে জিজ্ঞেস করছিলেন যে আপনি তো আওয়ামী লীগ সম্পর্কে কিছু বললেন না। তো তিনি বলছিলেন আমি আওয়ামী লীগ সম্পর্কে বলবো, আমার কথা বলা শেষ হয়নি। তো আগেই উল্লেখ করেছি ভিডিওটি ছোট, তাই বেশি কথা আমি শুনতে পারিনি সেখান থেকে। তো তিনি বলছিলেন আমি বলবো, তখন সাংবাদিকরা সবাই হো হো করে হেসে দিয়েছে। তার সামনে আমি অনেকগুলো মাউথ পিস দেখতে পেলাম, মাইক্রোফোনের মাউথ পিসগুলো সেখানে সামনে ছিল, সম্ভবত সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন। তো আমি একটু অবাকই হয়েছি, কারণ এই অসংলগ্ন কথাবার্তা কোন সাংবাদিকদের লাইন ধরে এতগুলো মাউথপিস সামনে তাদের এই বক্তব্যগুলো তার কাছ থেকে নিতে হয়, কেন নিতে হয়, কাকে শোনাবার জন্যে, আমি বিস্মিত হয়েছি সত্যিকার অর্থে বলছি। কারণ এই লোকের কথাবার্তা কোট করবার মতো না, এগুলো নিয়ে অন্য কোথাও লেখা কোনো পত্রিকায় কাটতি বাড়াবার জন্যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে সেগুলো অ্যাড করা নিতান্ত সময় নষ্ট, যারা করবে তাদের, যারা শুনবে তাদের, এবং যে দিচ্ছে তার তো বটেই। তো যাই হোক, তো আমি যেটি বুঝলাম সাংবাদিকরা সমস্বরে হেসে উঠেছিলেন, সবাই রিপোর্টাররা যারা সেখানে ছিলেন তারা হো হো করে হেসে উঠেছেন। তো আমার কাছে মনে হলো তারা মজা নিচ্ছিলেন, ফান করছিলেন তারেক রহমানকে নিয়ে। তো কথাবার্তায় তিনি এমন বলেন যে তাকে নিয়ে ফান করা যায়। তো এখন ব্যাপার হলো কেন তিনি ব্যারিস্টার ফুয়াদকে এগুলো বলছিলেন। তো ইন্টারেস্টিংলি আজই আরেকটি ভিডিও ক্লিপ আমার নজরে আসে এবং সেইটিও আমি দেখি যেখানে ব্যারিস্টার ফুয়াদ কথা বলছিলেন। তো ব্যারিস্টার ফুয়াদ তার পূর্ববর্তী কোনো বক্তব্যের সংশোধনী কিংবা এক্সপ্লেনেশন দিচ্ছিলেন, ফার্দার ক্লারিফাই করছিলেন, যা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তো যদ্দূর জানা গেছে তিনি গত শুক্রবার দিন বরিশালে তার নিজ জেলায় কোনো আলোচনায় ডাকসু নির্বাচনে ছাত্র দলের পরাজয়কে কেন্দ্র করে তিনি কিছু কথা বলছিলেন। সম্ভবত তিনি বিশ্লেষণ করছিলেন যে ছাত্র দলের এরকম পরাজয় কেন হলো, আর ছাত্র শিবির এতটা ভূমিধস বিজয় বা ল্যান্ডস্লাইড ভিক্টরি তাদের কিভাবে হলো, এই বিষয়গুলো তিনি ব্যাখ্যা করছিলেন। তো ব্যাখ্যা করতে গিয়ে আমি সেই ভিডিও ক্লিপটি শুনলাম, তিনি যেটা এক্সপ্লেইন করেছেন। তো সেখানে তিনি বলছিলেন যে আমি অন্য ছাত্রদের রেফারেন্স দিয়ে কথা বলেছি। ভোট শেষে যখন বিভিন্ন রিপোর্টাররা বিভিন্ন টিভি চ্যানেল বা অন্যান্য মাধ্যমগুলো সাধারণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিচ্ছিলেন যে তোমরা কি ভাবছো, আপনারা কি ভাবছেন, নির্বাচনী ফলাফলে এমন কেন হলো, বা এটি প্রত্যাশিত ছিল কিনা, তখন শিক্ষার্থীরা বলেছেন যে এমন হয়েছে এই জন্যে যে আমরা ছাত্র দলের ছেলেদের উপর আস্থা রাখতে পারিনি, কারণ তাদের দেখলে মনে হয়েছে কেউ চাঁদাবাজ, কেউ হেরোইনচি বা গাঁজা খায়, এরকম মনে হয়েছে। তো সেই ছাত্রদের রেফার করে কথা বলছিলেন ব্যারিস্টার ফুয়াদ, নিজের কথা ছিল না সেটি। কিন্তু তারেক রহমান সেটি বুঝতে পারেনি, আমি বলবো বুঝতেই পারেনি, কারণ তারেক রহমান যে পেচ লাগাবে সেই বুদ্ধি ওর নেই, থাকবার কথা না। তো তারেক রহমান পেচ লাগায়নি, লোক হয়তো ভালো, ভিতরটা পরিষ্কার হবে খুব, বাট বড্ড এলোমেলো কথা বলছে, না বুঝে, আমি না বুঝেই বলবো তার কথাবার্তা সব। তো তিনি বুঝতে পারেননি ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য, বুঝতে না পেরে তিনি যে কাউকে রিফার করে কথা বলছিলেন সেই রেফারেন্স অংশটুকু উল্লেখ করেননি, না করে ব্যারিস্টার ফুয়াদের কথা বলে চালিয়ে দিয়েছেন, আর তাতে করে নানান রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এবং বিষয়টি ভয়ঙ্কর হতে পারে। যে কারো বক্তব্য যদি আংশিক কোথাও প্রচার করা হয়, অংশ বিশেষ নিয়ে লাগানো হয়, প্রচার করা হয়, তাহলে ভুল বোঝাবুঝির অবকাশ সেখানে থেকেই যাচ্ছে এবং কখনো সেটি ভয়ঙ্কর হতে পারে। এবং ইতিমধ্যে এটির পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বরিশাল অঞ্চলে ছাত্রদল মিছিল করেছে এবং ব্যারিস্টার ফুয়াদ কিছুটা মজা করে বলছিলেন যে আমার নিজের এলাকায় আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রদল, কারণ তাদের বিরুদ্ধে আমি কথা বলেছি, তারা গাঁজাখোর, তারা চাঁদাবাজ। তো ব্যারিস্টার ফুয়াদ নিজে থেকে কথাগুলো বলেননি, যদিও এই অভিযোগগুলো বেশ খানিকটা সত্যি, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের করতে হবে তা না, বা তাদের একাংশ করতেও পারে, সবাই তো আর করছে না, সারা বাংলাদেশে তো তারা করছে, ছাত্র দল করছে, যুব দল করছে, বিএনপির লোকেরা করছে, এটি তো সত্যি। তো বাট ব্যারিস্টার ফুয়াদ সেটি বলেননি, বাট তার নামে এই তারেক রহমান একটা ভিডিও বানিয়ে ফেলেছে তাকে অভিযোগ করে, এবং তাকে তালেবর, এটা সেটা নকল তালেবর, যা ইচ্ছে তাই সেখানে আরও বলছিলেন অনেক কথা। তো আমি ডিটেলে যাব না বেশি, কারণ এইটুকু কথাই যথেষ্ট ভুল বুঝাবুঝি সৃষ্টি করবার জন্যে এবং ঝামেলা পাকাবার জন্যে। তো তিনি নিজের সম্পর্কে যা ইচ্ছে তাই বলুন, আমার কোনো আপত্তি নেই, নিজের দল সম্পর্কে যা ইচ্ছে তাই বলুন, যত খুশি নিজের দলকে পচান, অসংলগ্ন কথাবার্তা বলে নিজেকে অন্যরকম পরিচয় করিয়ে দেন লোকের সঙ্গে, যে অপ্রকৃতিস্থ কিংবা কিছু বুঝেন না এরকম, সেটি তার ব্যাপার, চাইলে তিনি করতেই পারেন। কিন্তু অন্যের বক্তব্য এরকম মিসকোট করা কিংবা প্রপারলি কোট না করা, বা যেই রেফারেন্সে কথাটি এসেছে যেই প্রসঙ্গে, সেই প্রসঙ্গ বাদ দিয়ে সেটি প্রচার করা, এটি একটি অপরাধের পর্যায়ে পড়ে। এবং আমি মনে করি এরকম বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি হলে তারেক রহমান ফৌজদারি মামলার আসামি হয়ে যাবেন।
তিনি যা করছেন মোটেই ঠিক করছেন না। তাই আমি আমজনতা পার্টিতে যে অন্য কেউ থাকেন বুঝবার মতো বিষয়টি, আমি তাদের রিকোয়েস্ট করবো এই তারেক রহমান যত কথা কম বলবেন আমজনতা পার্টির জন্য তত ভালো হবে। নিশ্চয়ই এটি একটি পার্টি, আর সেখানে নিশ্চয়ই আরও লোক আছেন, নেতৃবৃন্দ আছেন, শুধু তারেক রহমানই আছেন এরকম না। তারেক রহমানকে অতীতে আমি দেখেছি বিভিন্ন ভিডিও ক্লিপে নির্যাতিত মজলুম নেতা তাকে বলা যেতে পারে। এই কোয়ালিটি তার আছে, মার খাবার, আওয়ামী আমলে মার খেয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন, দুঃখজনক বিষয়টি। তো সেটি তিনি মাঝে মাঝে রিফার করেন যে আমি নির্যাতিত হয়েছি, হ্যাঁ সেটুকু সত্যি, সেই জন্য তাকে আমরা ক্রেডিট দেবো। কিন্তু পরবর্তীতে যা বলছেন বিভ্রান্তি সৃষ্টিকারী কথাবার্তা, যা ইচ্ছে তাই বা যাচ্ছে তাই, সেটি মোটেই ঠিক হচ্ছে না। এটি এই আমজনতা পার্টির জন্য মোটেই বিষয়টি সুবিধার হচ্ছে না এবং দীর্ঘমেয়াদে এটি পার্টির জন্য ক্ষতিকারক। তাই আমি আবারও বলছি, আমি আমজনতা পার্টির বাকি নেতৃবৃন্দকে অনুরোধ করব, দয়া করে আপনারা এই তারেক সাহেবকে থামান। তার মুখ বন্ধ রাখলে ভালো হয়। তিনি বড্ড বেশি কথা বলছেন এবং যা তা বলছেন কমপ্লিটলি অসংলগ্ন কথাবার্তা। আমি কোনো সম্পৃক্ততা, কোনো সংলগ্নতা কিছুই পাচ্ছি না এখানে। তো তাকে আপনারা দয়া করে থামাবেন, আপনাদের দলের স্বার্থে আমি বিশ্বাস করি সেটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।